মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে সারা দেশে নির্বাচনী আবহ। কাল শেষ। ঢাকা ১৭ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, লড়বেন বগুড়া ৬ আসনে। এবং ঋণ বঞ্চনার বড় সংকটে কিশোরগঞ্জের হাওরের চাষিরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত জানাবো। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশেই চলছে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদান। সকালে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন চট্টগ্রাম ৫ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। কুমিল্লায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় এবং বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ১১টি আসনে ১১৮ প্রার্থী। দিনাজপুর ৩ আসনে মনোনয়ন ফর্ম তুলেছেন দিনাজপুরের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আসনটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন। এছাড়াও রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, জামালপুর ও মানিকগঞ্জের বিভিন্ন আসনে প্রার্থী বা প্রার্থীর পক্ষে সমর্থকদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে দেখা গেছে। মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন আগামীকাল সোমবার। দিনাজপুর ৩ আসনে মনোনয়ন ফর্ম তুলেছেন ৩ বারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ভুবন সেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আগামীকালকে এই যে মনোনয়নপত্র কেনার শেষ দিন। আজকে যেহেতু দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি তার প্রচারণা জেলা বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে দিনাজপুরের সাবেক ৩ বারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি এই দিনাজপুর ৩ আসন থেকে বিএনপির যে মনোনয়নপত্র তিনি আজকে কিনলেন। তার কাছে আমরা কথা বলেছি, তার সাথে তিনি যেটি বলছেন যে বিএনপির দলীয় হাইকমান্ড থেকে তাকে বিএনপির ব্যাকআপ পলিসি হিসাবে বেগম জিয়ার এই আসনেই তাকে মনোনয়ন কেনার জন্য। আমার কাছে এই ছিল সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একথা জানান। এদিকে তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন এটা দলীয় সিদ্ধান্ত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে যথাক্রমে বগুড়া ৭, ফেনী ১ এবং দিনাজপুর ৩ আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে বিএনপির অন্যতম শরিক বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭ আসনে জনসংযোগ করলেও তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে নিশ্চিত করেন সালাউদ্দিন আহমদ। নিজ দলের মার্কায় নিজের বাড়ি ভোলা ১ আসনে আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন বলেও তিনি জানান। রংপুরের উত্তরে গঙ্গাচড়া উপজেলা ও আংশিক সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রংপুর ১ আসন এলাকার বড় সমস্যা নদী ভাঙন ও কর্মসংস্থানের অভাব। চরাঞ্চলের মানুষের প্রত্যাশা ও দাবি দাওয়া মাথায় রেখেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ১ আসন। গঙ্গাচড়া উপজেলার ৭টি ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। বছরের পর বছর নদীর ভাঙা গড়ার সাথে মানুষের লড়াই, চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কর্মসংস্থান সৃষ্টিতে কলকারখানা স্থাপন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের অনেক দিনের। কর্মসংস্থান করে দিতে পারে, আমরা এই ধরনের একটা লোক চাই। ভালো কাজ করবে, আমার তিস্তার কাজ করবে, আমাদের সেই এমপির দরকার। তিস্তা বাংলার লোক না, তো গরিব মানুষ আমরা, যদি এখানে কলকারখানা করে দিতে পারে তা আমাদের জন্য সুবিধা। দীর্ঘ ৩৯ বছর ধরে আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। তবে এ আসন উদ্ধারে বিএনপির আগেই মাঠে নেমেছে জামায়াতে ইসলামী।
ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জনপ্রিয়তার কারণে আমি মনে করি রংপুরের মানুষ আবারও জাতীয় পার্টিকে লাঙ্গলে ভোট দেবেন। বড় ভোটের ব্যবধানে উইন করবো ইনশাল্লাহ। মানুষের জন্য কি করব, এটা ঠিক রাখতে গিয়ে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ পর্যায়ক্রমে করব বলে আশাবাদী। এই অঞ্চলের মানুষ পরিবর্তন চায়। মানুষ এবার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পরিবর্তনের স্বপ্ন নিয়ে দাঁড়িপাল্লার পাশে থাকবে। নিজেদের অবস্থান জানান দিচ্ছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনও। তরুণ প্রজন্ম চায় যে তাদের প্রতিনিধি একজন ইয়ং এবং এনার্জেটিক নেতৃত্ব দিয়ে সকলকে একতাবদ্ধ করতে পারবে। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। যদি আমরা সরকারে আসি, আমরা জনগণ আমাদেরকে সমর্থন করে। এই অঞ্চলের মানুষকে ন্যায়, ইনসাফ এবং অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য গঙ্গাচড়া অঞ্চলের মানুষের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। রংপুর ১ আসনে মোট ভোটার ৩,৭০,১34 জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৪৪,০০০। নতুনরাই হয়ে উঠবে ফ্যাক্টর মনে করছেন বিশ্লেষকরা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ছেলের মৃত্যু এবং শীতে কাঁপছে দেশ, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। আপনারা দেখছেন দেশের খবর। কিশোরগঞ্জের হাওরে বোরো ধান চাষে জড়িত কৃষকদের প্রায় সবাই ভূমিহীন। জমি ভাড়া দিয়ে তারা চাষাবাদ করে থাকেন, কিন্তু জমির মালিকানা না থাকায় ব্যাংকের কৃষি ঋণ পান না এসব প্রান্তিক কৃষক। ফলে জড়িয়ে পড়েন এনজিও ও মহাজনের সুদের জালে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরের পানি নেমে গেছে, জেগে উঠেছে বিস্তীর্ণ ভূমি, শুরু হয়ে গেছে বোরো ধান চাষের প্রস্তুতি। হাওরের এই বোরো চাষিদের প্রায় ৮০% ভূমিহীন। ১ বছরের জন্য জমি ভাড়া নিয়ে চাষাবাদ করেন। স্থানীয় ভাষায় যাকে বলা হয় জমা, সার, বীজ সবকিছুর জন্যই দরকার নগদ টাকা। এই ব্যস্ততার মাঝেই চাষিরা ছুটছেন পুঁজির সন্ধানে, কেউ এনজিওতে, কেউ বা মহাজনের কাছে। নিতে হচ্ছে চড়া সুদের ঋণ, কারণ জমির মালিকানা বা কাগজপত্র না থাকায় ব্যাংক কৃষি ঋণ দেয় না তাদের। জমা নিয়েছি ৭৫ কাঠা ক্ষেত, কিন্তু এই ৭৫ কাঠা ক্ষেত করতে গিয়ে আমার অনেক টাকা খরচ, সেটা ঋণ করতে হয়। এই যে গৃহস্থী চালাইয়াম, এই খরচা হতে তো আমরা ব্যাংকা থেকে কোনো সরকার থেকে হয় না। বছরে একটা বসিল দুজো আল্লাহ দিয়েছে তো আলহামদুলিল্লাহ, অত কিছু লাভ নাই। আর না হতে তো সংসার টংসার লইয়া মিলে টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব, কিশোরগঞ্জ জেলার ৫.৫ লাখ কৃষক পরিবারের মধ্যে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবার ৪.৫ লাখেরও বেশি। এই পরিসংখ্যানই বলছে বেশিরভাগ কৃষক পরিবারই ব্যাংকের কৃষি ঋণ থেকে বঞ্চিত। তাহলে কাদের দেয়া হয় কৃষি ঋণ? সর্বপ্রথম আমরা দেখব যে তার নিজস্ব কোনো জমি আছে কিনা। সে জমি যদি থাকে তাহলে জমির সাপেক্ষে আমরা তাকে ঋণ দেব। বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়ালও আছে বর্গা চাষিকে ঋণ দেওয়া। সেক্ষেত্রে আমরা বর্গা চাষি যিনি যার জমি চাষ করেন, যিনি মূল মালিক, তার ওই জমির কিছু কাগজ আমরা নেই যে কতটুকু জমি সে চাষ করে। যারা সরাসরি মাঠের কৃষক তাদেরই সহজ শর্তে কৃষি ঋণ দেয়া এবং শস্য বীমার আওতায় আনার পক্ষে কৃষি কর্মকর্তারাও। এই সকল কৃষকদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যায়, কিংবা ভূমিহীন বা প্রান্তিক কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য যদি নতুন করে কোনো নীতিমালা করা যায়, তাহলে এই সকল কৃষকরা খুব উপকৃত হবে। সিফাত মাহমুদ, এটিএন নিউজ ডেস্ক। বগুড়ার সোনাতলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ছেলে মারা গেছেন। সকালে উপজেলার ৬ঘড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনি বেগম এবং তার ৯ বছরের ছেলে ইয়াসিন গাইবান্ধার সাঘাটা উপজেলার দোয়াইল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট পড়ার কথা বলে ছেলে ইয়াসিন বাড়ি থেকে বের হলে মা জনি বেগম তার পিছু নেন। এ সময় লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি ৬ঘড়িয়া এলাকায় পৌঁছলে মা ছেলেকে নিয়ে লাইনে ঝাঁপ দেন। তাদের বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। তাকে সোনাতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছেলেকে নিয়ে মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিচে আরও একটা বিরতির সঙ্গেই থাকুন।
আপনারা দেখছেন দেশের খবর। তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে যশোরে, এখনও শীতে বিপর্যস্ত দেশের অনেক জেলা। যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলার তাপমাত্রা নেমে আসে 8.8 ডিগ্রিতে। যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাটের আবহাওয়া দপ্তর এই তথ্য জানিয়েছে। তবে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় এখনও বিপর্যস্ত দেশের অধিকাংশ জেলা। বিপর্যস্ত জনজীবন, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে অনেককেই শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। উত্তরে জনপদে দুপুরের আগ পর্যন্ত সূর্যের মুখ দেখা না যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন চালকদের। দর্শক, কক্সবাজারের চকরিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেখানে আছেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অর্পণ বড়ুয়া, কিছুক্ষণ আগেই সালাউদ্দিন আহমদ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা। ঠিক যেমনটি বলছিলেন, চকরিয়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে 3:30টার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে দুপুর 1:30টা নাগাদ তিনি আসলে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি গাড়িযোগে কক্সবাজার থেকেই তার সংসদীয় এলাকা যে চকরিয়া রয়েছে সেখানে তিনি যান এবং সেখানে রিটার্নিং অফিসার বা উপজেলা নির্বাহী অফিসারের হাতে তার যে মনোনয়নপত্র আছে সেই মনোনয়নপত্রটি পূরণকৃত তিনি আসলে জমা দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ পর্যন্ত 27 জন প্রার্থী যারা আসলে কক্সবাজারের 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থী সহ সব দলের প্রার্থীরা সহ আসলে 27 জন প্রার্থী 4টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 27 জনের মধ্যে আজ শুধুমাত্র একজন প্রার্থী অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্য যারা রয়েছেন 26 জন, তাদের মধ্যে আসলে হেভিওয়েট প্রার্থী যারা, বিশেষ করে বিএনপির যারা প্রার্থী রয়েছেন 4টি সংসদীয় আসনে বা জামায়াতের যারা প্রার্থী রয়েছেন 4টি সংসদীয় আসনে, তারা আগামীকাল তাদের নিজ নিজ যে রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেখানেও জমা দিবেন। আর তাছাড়া কক্সবাজার 3 আসনের যেহেতু সদরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় বা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে, এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে কক্সবাজার 3 আসনের প্রার্থীরা যারা রয়েছেন তারা আসলে আগামীকাল বিএনপির যিনি এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন লুৎফর রহমান কাজল এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, অর্থাৎ যাকে ভিপি বাহাদুর নামে সকলেই চেনেন, এলাকায় পরিচিত। তারা আগামীকাল কক্সবাজার 3 আসনে, কক্সবাজার 3 সংসদীয় আসন এবং কক্সবাজার সদর মিলে যে কক্সবাজার 3 সংসদীয় আসন, এই 3 সংসদীয় আসনের পদপ্রার্থী যারা, তারা সকলেই আসলে জেলা প্রশাসকের কাছে তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। যেহেতু এখন সরকারি অফিসের কার্য দিবসের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, এখন 4টা বেজে গিয়েছে। এই মুহূর্ত পর্যন্ত আসলে শুধুমাত্র একজন যিনি প্রার্থী সালাউদ্দিন আহমদ তিনি ছাড়া 27 জনের মধ্যে কেউ আসলে মনোনয়নপত্র জমা দেননি। বাকি যারা রয়েছেন তারা সকলেই আগামীকাল যাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় বা স্ব উপজেলা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তারা আসলে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। বাকি এটুকু ছিল কক্সবাজার থেকে নির্বাচনের সবশেষ খবর। মনোনয়নপত্র জমা দেবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে সারা দেশেই নির্বাচনী আবহ, কাল শেষ দিন। ঢাকা 17 থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, লড়বেন বগুড়া 6 আসনে। ঋণ বঞ্চনার বড় সংকটে কিশোরগঞ্জের হাওরের চাষিরা। বগুড়ার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ছেলের মৃত্যু। এবং শীতে কাঁপছে দেশ, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। এ ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।